হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আমি প্রথমেই সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা লয়াল ভিউয়ার্স অফ টাইম টেলিভিশন, তাদের সবার প্রতি। আজকে যে বিষয়গুলো আপনাদের জন্য রয়েছে সে বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই হচ্ছে যে অবৈধদের ধরপাকড় করে ইমিগ্রেশনের নতুন কৌশল। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন যে ইমিগ্রেশন আজকে একটি বড় রিপোর্ট বেরিয়েছে। ইমিগ্রেশন নতুন কৌশল নির্ধারণ করেছে। সেখানে তারা বিভিন্ন বাসায় যাচ্ছে এবং এনওয়াইপিডির পরিচয় দিয়ে তারা ধরপাকড়ের চেষ্টা চালাচ্ছে এবং নিউ ইয়র্ক সিটি মেয়র তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। আনএমপ্লয়মেন্ট নিলে চাইল্ড বেনিফিট নেই। এতে এই যে আনএমপ্লয়মেন্ট যারা নিচ্ছেন তাদের লাভ এবং ক্ষতি কী, এ বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে যে অবৈধ ধরপাকড়ের যে ইমিগ্রেশন নতুন কৌশল, এই বিষয়টি আলোচনা করবেন অ্যাটর্নি নাজমুল আলম। উনি একটু কিছুক্ষণ পরেই জয়েন করবেন। আনএমপ্লয়মেন্ট নিলে চাইল্ড বেনিফিট নেই এবং লাভ ক্ষতির খতিয়ান, এই বিষয়টি আলোচনা করবেন মিয়া মোহাম্মদ আফজাল। এবং স্টিমুলাস নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। এই বিষয়টি আলোচনায় থাকবে। এর মধ্যে এই সময়ে কিভাবে পাবেন চাকুরি, জেনে নিন প্রয়োজনীয় তথ্য, এই বিষয়গুলো আজকে আলোচনা করবেন। আমাদের সাথে একজন নতুন অতিথি আজকে যোগ করেছেন, যিনি ডাইরেক্টর স্মার্ট টেক আইটি ফার্ম, জনাব রুহুল আমিন। উনি আজকে এই বিষয়টি কথা বলবেন। সো আজকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আলোচনা হবে। আজকে এখন পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের মধ্যে আছেন জনাব রুহুল আমিন এবং আপনাদের সবার পরিচিত এবং প্রিয় জনাব নাজমুল আহসান। একটু পরে যুক্ত হবেন অ্যাটর্নি নাজমুল আলম এবং মিয়া মোহাম্মদ আফজাল। আমরা অনুষ্ঠান শুরু করব আজকের দিনের নিউজ আপডেট দিয়ে। নিউজ আপডেট জানাবেন নাজমুল আহসান। এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ যে অনুষ্ঠানটি আপনারা আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট, ধন্যবাদ সব দর্শকদেরও যারা তাদের অনেক কাজ ফেলে দিয়ে এই সময়টা আমাদের কথাবার্তা শোনার জন্য অপেক্ষায় থাকেন। তাদের সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। এবং আমি অনেকেই ইদানিং একটা প্রশ্ন অনেকের মনেই যে লকডাউনের কি বেড়ে যাচ্ছে, লকডাউনের সীমানা কি বাড়ছে, কিংবা লকডাউন কি অবস্থায় আছে, সবকিছু মিলিয়ে সবার যেন একটা কিছু কিছু মানুষের হতাশা ঠিক বলবো না, আমি শব্দটা উদ্বেগ বলবো। মানুষের অনেক উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। কিন্তু নিউ ইয়র্কের অবস্থা এখন যেভাবে গভর্নর বর্ণনা দিয়েছেন না টুইট করে, তাতে মনে হচ্ছে যে নিউ ইয়র্কের পরিস্থিতি অনেকাংশে স্টেবল। যে এবং এই জন্য আমি স্টেবল বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত নিউ ইয়র্কের যে হট জোন কথাগুলি আমরা বলি, যেটাকে রেড জোন বলা হচ্ছে, অরেঞ্জ জোন বলা হচ্ছে এবং ইয়েলো জোন বলা হচ্ছে, সেই বাইরে যে অবস্থা সেটি এখনো কিন্তু 1%-এর নিচে। ইনফ্যাক্ট আজকে গভর্নরের যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন গভর্নর, তাতে কিন্তু সেটা 0.96%, 1% নিচে। এই শুধু কয়েকটি পয়েন্টে এটি বেড়েছে এবং যদিও সেটি সংক্রমণের হার রোধ করার চেষ্টা চলছে টেস্ট এবং ট্রেসিং এর মাধ্যমে, তবে পরিস্থিতি এখনো অনেকাংশে স্টেবল বলা যায়। সংক্রমণের হারও কমে আসছে, তবে খুব দৃঢ় গতিতে, খুব স্লোলি কমছে। এটি খুব দ্রুত এটি কমছে এবং কমার কথাও না, দ্রুত বাড়ার কথা। দ্রুত না বাড়লে যদি দ্রুত বেড়ে যায় দ্রুত, কিন্তু হ্রাস পায় খুব কমে, সেটা আমি বলার চেষ্টা করছি। যাই হোক, আজকে গভর্নর যে তথ্যটা দিয়েছে নিউ ইয়র্ক স্টেট সম্পর্কে, মেয়র কোনো তথ্য আজকে দেননি, উনি কোনো সাংবাদিক সম্মেলন করেননি। গভর্নর যে টুইট করেছেন তাতে দেখা যাচ্ছে গতকাল শনিবার নিউ ইয়র্কে স্টেটে 1,18,254টি টেস্ট হয়েছে, 118,254 টেস্ট, যেটি গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি গড় পর্তায় 1 লক্ষেরও বেশি টেস্ট। এবং এই পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে প্রায় 12 মিলিয়ন কোভিড টেস্ট করা হয়েছে এই পর্যন্ত। এবং অন্যান্য অনেক স্টেটের তুলনায় নিউ ইয়র্কের টেস্টিং এর অবস্থান খুবই ভালো। হয়তো নিউ ইয়র্কের কাছাকাছি আসতে পারে, সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া, কিন্তু নিউ ইয়র্কের টেস্টিং এবং ট্রেসিং এর উপরে গভর্নর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। সেই 118,254 টেস্টের ভিতরে 1,143, 1143টি পজিটিভ চিহ্নিত হয়েছে এবং যেটির পার্সেন্টেজ হচ্ছে 0.96, এবং এর আগের দিন ছিল 1.07%।
এবং গতকাল যদি আমরা যে স্টেটের যে জিপ কোডগুলির কথা আমরা বলি 20টি হট জিপ কোড এলাকা, যদিও লকডাউনটি কিন্তু এই জিপ কোড নির্ভর নয়, লকডাউনটি এলাকা নির্ভর, তবে জিপ কোডটা স্ট্যাটিস্টিক্স এর ডাটা হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নর বলেছেন যদি ওই 20টি হট জিপ কোড যদি আমরা বাদ দেই তাহলে নিউ ইয়র্কের পজিশন কিন্তু 0.84 পজিটিভ রেট। আর যদি ওই সমস্ত হট জোন এলাকা, যেটাকে গভর্নর বলেন হট জোন, সেটি 20টি এলাকা, 20টি জিপ কোড এলাকা, আর তার সবগুলোই কিন্তু আবার রেড জোন নয়, এটিও আমরা বলে রাখি। সেটি হচ্ছে তাতে সেখানকার পজিটিভ রেট হচ্ছে 5.7%, যেটা কয়েকটি এলাকায় 8% পর্যন্ত চলে গিয়েছিল। বড় পার্কের কথাটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি। তবে ওভারঅল যে কথাটি আজকে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে, সেটি হচ্ছে যে এই 20টি জিপ কোড বাদ দিলে নিউ ইয়র্কের পজিটিভ রেট 0.84 থেকে 0.96 এর ভিতরে উঠানামা করছে। আর এটা নিউ ইয়র্কের হট জোন গুলোকে যদি অ্যাড করা হয় তাহলে সেখানে দাঁড়াচ্ছে স্টিল 0.96। হট জোন ছাড়া 0.84 আর হট জোন সহ 0.96, তাতে দেখা যাচ্ছে আবার 1%-এর নিচে চলে এসেছে নিউ ইয়র্কের সংক্রমণ। গতকাল নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন 820 পিপল যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ছিলেন 826, এবং গতকাল প্রাণ হারিয়েছেন 6 জন কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, এবং এর আগের দিন প্রাণ হারিয়েছিলেন 8 জন। এই হচ্ছে নিউ ইয়র্কের মোটামুটি অবস্থা। আজকে জন হপকিন্সের থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে 11টি স্টেট আবার রেকর্ড স্থাপন করেছে নতুন কোভিড-19 এর কেসের ক্ষেত্রে, এবং সেই অর্থাৎ 7-ডে পিরিয়ড তারা এর গড়পড়তার হিসাবে তারা রেকর্ড স্থাপন করেছে কেস হিসাবে। এবং সেই স্টেটগুলো হচ্ছে, আমি বলে দিই, আলাস্কা, কলোরাডো, ইন্ডিয়ানা, মিনেসোটা, মিজোরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ড্যাকোটা, সাউথ ড্যাকোটা এবং ইউটা। এবং এই স্টেটগুলো কিন্তু জনসংখ্যার দিক থেকে তেমন বেশি নয়, জনসংখ্যা স্টেটগুলো, কিন্তু সেখানে এখন সংক্রমণের রেকর্ড সৃষ্টি হচ্ছে। মিথের ক্ষেত্রে নয় অবশ্য, সংক্রমণের রেকর্ড সৃষ্টি হচ্ছে শুধুমাত্র। এবং এবং আরেকটি তথ্য আমাদের দর্শকদের হয়তো আগ্রহ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের পাশের স্টেট নিউ জার্সি। নিউ জার্সিতে কিন্তু সংক্রমণটা বাড়তে শুরু করেছে, বাট রেকর্ড পরিমাণ নয়, বাড়তে শুরু করেছে। এবং সেটি দেখা যাচ্ছে গতকাল সেখানে 881 নতুন কোভিড কেস শনাক্ত করা হয়েছে, এবং সেটা এবং এর আগের দিন হসপিটালাইজেশনও বাড়তেছে গত 6 দিনের গড়পড়তার হিসাবে। এবং সেই জন্য এবং গতকাল শুক্রবার দিন হাসপাতালে কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন 666। লটো খেলার জন্য ভালো নাম 666 হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিউ জার্সিতে, এবং 6 জন প্রাণ হারিয়েছেন নিউ জার্সিতে এই শুক্রবার দিন। সেটি আজকে নিউ জার্সি স্টেটের হেলথ ডিপার্টমেন্টের তথ্যে জানা গেছে। এবং আজকে যুক্তরাষ্ট্রে গত 4 দিন ধরে লাগাতার একটানা কেসের রেকর্ড, নতুন কেসের রেকর্ড অতিক্রম করেছে। অর্থাৎ গত 4 দিন ধরেই গড়পড়তায় প্রতিদিন 50,000-এর বেশি লোক সংক্রমিত হচ্ছে এই কোভিড-19-এ, এবং যেটি গত 2 মাসে এমনটি আগে দেখা যায় না, 2 মাস আগেও এমন অবস্থা ছিল না। এবং দেখা যাচ্ছে গত এই পর্যন্ত জন হপকিন্সের তথ্য অনুযায়ী ইউনিভার্সিটির, এই পর্যন্ত 7.7 মিলিয়ন, 7.7 মিলিয়ন মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রে, এবং এই পর্যন্ত প্রায় 2,15,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন। যদি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রথম কোভিড কেসটি ধরা পড়েছিল জানুয়ারির 21 তারিখে, অর্থাৎ প্রায় 9 মাসে সময় এই অবস্থা দাঁড়িয়েছে। প্রায় 2,15,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং 7.7 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন। আজকে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এবং গেটস ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে যদি প্রত্যেক জাতিকে, প্রত্যেক দেশকে এখন প্রস্তুত হবে লটস অফ এডিশনাল ডেথ, অর্থাৎ আরো প্রাণহানির সম্ভাবনা আশঙ্কা করছেন তিনি, যদি কোভিড-19 এর টেস্টিং এর ফ্যাসিলিটিটা আরো ইমপ্রুভ করা না যায়। কারণ তিনিও টেস্টিং এর উপরে গুরুত্ব দিচ্ছেন, যেটি নিউ ইয়র্কের গভর্নর কুমো এবং মেয়র ব্লাজিও অবশ্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এই টেস্টিং এর উপরে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু টেস্টিং এর উপরে তেমন গুরুত্ব দিচ্ছেন না এখনো।
আজকে আরেকটি উল্লেখযোগ্য খবর, আমার মনে হয় অনেকের কাছে এটি উল্লেখযোগ্য মনে হবে, সেটা হচ্ছে আমরা লকডাউনের ব্যাপারটা এতদিন ধরে নিয়েছি যে কোভিড সংক্রমণের কাছে লকডাউন হচ্ছে সর্বশেষ ব্যবস্থা, কিন্তু আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর ডেভিড নাভারো, যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্পেশাল এনভয়, তিনি বলেছেন যে লকডাউনটাকে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কখনো এনকারেজ করে না, এবং তিনি তার বক্তব্য অনুযায়ী এটি একটি সাময়িক ব্যবস্থা হতে পারে, কিন্তু এটি কোনো পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না এই কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং তিনি লকডাউনকে এখন আর এনকারেজও করে না। ও তারা বলছেন যে এই যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই ভাইরাসটি সার্চ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার জন্য বিভিন্ন ধরনের প্রিকশন নেওয়াটা উচিত, তবে লকডাউন কোনোভাবেই তারা সমর্থন করেন না এখন আর। আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করেছে নাভারো, সেটা হচ্ছে যে লকডাউনটি সামান্য কিছু সময় হাতে নেওয়ার জন্য করা যেতে পারে, বাট আমি আগেই বলেছি এটি কোনো পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না। যদিও আমরা জানি যে নিউ ইয়র্কের সংক্রমণ রোধ করার জন্য কয়েকটি এলাকাকে এখন লকডাউন আওতায় নিয়ে আসা হয়েছে রেড জোনের লেভেলে, এবং এরপরে অরেঞ্জ জোনে রাখা হয়েছে এবং ইয়েলো জোনে রাখা হয়েছে, এবং যে সমস্ত এলাকা রেড জোনে আছে তারা কমপক্ষে একেবারে মিনিমাম 2 সপ্তাহ লকডাউনে থাকতে হবে, তারপরে তাদের তথ্য এবং ডাটাগুলো যাচাই করা হবে। যদি সেখানে সংক্রমণ আর বাড়তে না থাকে এবং 3%-এর নিচে চলে আসে গড়পড়তার হিসাবে 7 দিনের, তাহলে হয়তো সেই এলাকাগুলো আবার খুলে দেওয়া হবে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি ঘোষণা দিয়েছেন, ঘোষণা ঠিক না, তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে মিরাকল অ্যান্টিবডি, যে আশ্চর্যজনক অ্যান্টিবডির মাধ্যমে তিনি ট্রিটমেন্ট পেয়েছেন এই কোভিড-19 থেকে মুক্ত হওয়ার জন্য, কোভিড-19 থেকে সেরে ওঠার জন্য, সেটি এখন ইমার্জেন্সি বেসিসে পাবলিকের কাছে অ্যাভেলেবল করার চেষ্টা হচ্ছে, এবং সেটি হবে। তিনি বলেছেন যে অ্যান্টিবডি টেস্টটি তিনি নিয়েছিলেন, অ্যান্টিবডি ট্রিটমেন্টটা তিনি নিয়েছিলেন, সেটি এখন পাবলিকের জন্য দেওয়া হবে, ইমার্জেন্সি বেসিসে অ্যাপ্রুভাল আসার কথা তিনি বলেছেন আজকে। তবে এই ব্যাপারে এফডিএ এখনো কোনো মন্তব্য করেনি। আজকে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 100 জনের একটি পার্টি সকালবেলা কানিংহাম পার্কে, আমরা জানেন ফ্রেশ মিরর কানিংহাম পার্কে, আমরা কয়েকদিন ধরে বলে আসছি যে বেশ কিছু এলাকায় পার্টি, পিকনিক এগুলো হচ্ছে, ডিস্ক জকিকেও ব্যবহার করা হচ্ছে। আজকে সেই ধরনের একটি পার্টি চলছিল সেখানে রাত্রে, সকালে সেটি কুইন্স এর ফ্রেশ মিডো এলাকার কানিংহাম পার্কে, সেখানে প্রায় 100 জন লোকের সমাবেশ ছিল, এবং সেটি নিউ ইয়র্ক সিটির শেরিফ ডেপুটিরা গিয়ে সেই পার্টিটি ভেঙে দিয়েছে। এবং এই পর্যন্ত আরেকটি তথ্য আজকে জানা গেছে যে নিউ ইয়র্ক সিটির প্রশাসনের কর্মকর্তারা এ পর্যন্ত প্রায় 150,000 $1,50,000 পর্যন্ত জরিমানা করেছেন বিভিন্ন যারা কোভিড-19 বিভিন্ন শর্তগুলো ভঙ্গ করেছেন, ভায়োলেশন করেছেন, এবং শুধু এটা এই উইকেন্ডে হয়েছে। $1,50,000 জরিমানা করেছে। এর মধ্যে 5টি ফাইন দেওয়া হয়েছে রিলিজিয়াস গ্যাদারিং এর জন্য, অর্থাৎ ধর্মীয় উপাসনাগুলোতে এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য 5টি প্রতিষ্ঠানকে, 5টি অবস্থাকে ফাইন করা হয়েছে। অবস্থান যেখানে এগুলো হচ্ছিল সেটা ফাইন করা, সেখানে জরিমানা করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়দের ক্ষেত্রে ধর্মীয় রিলিজিয়াস গ্যাদারিং যেটাকে বলা হয়, এবং আরো 62টি ফাইন দেওয়া হয়েছে ব্রুকলিন এবং কুইন্সে এই কোভিড-19 বিভিন্ন শর্ত না মানে। আপনারা জানেন ব্রুকলিন এবং ব্রুকলিনের বেশ কয়েকটি এলাকা এবং কুইন্সের 2টি এলাকা এখন হট জোনের আওতায় আসে, সেই জন্য সেখানে যথেষ্ট এনফোর্সমেন্টের ব্যবস্থা করেছে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটির উইকেন্ডে আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি উইকেন্ডে আসলে আমাদের অবস্থা আমরা একটু আতঙ্কে থাকি, উদ্বেগে থাকি, বিশেষ করে যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, গোলাগুলির ঘটনা বেড়েছে। এই উইকেন্ডেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। এই উইকেন্ডে প্রায় 1 ডজনেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে, এবং যেখানে 2 জন প্রাণ হারিয়েছেন। এবং আমরা জানি যে নিউ ইয়র্কের অবস্থা বিশেষ করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড অবস্থায় প্যান্ডেমিকের সময় বেড়েছে, এবং আমার ব্লাজিও এটাকে প্যান্ডেমিকের কারণ হিসেবে বর্ণনা করলেও আজকে কিন্তু নিউ ইয়র্ক সিটির একজন খুব দীর্ঘদিন তিনি নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার ছিলেন, রেমন্ড ক্যালি। তিনি জানুয়ারির 1 তারিখ 2002 সালের থেকে প্রায় 12 বছরের মতন এক যুগ
তিনি নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার ছিলেন ডিসেম্বরের 31 তারিখ 2013 সাল পর্যন্ত। আগের মেয়র মাইকেল ব্লুমবার্গের অধীনে একসময় তিনি অ্যাক্টিং পুলিশ কমিশনার ছিলেন ডেভিড ডিকিন্সের সময়, অবশ্য সেটি 1992-তে। তিনি আজকে বেশ কড়া ভাষায় মেয়র ব্লাজিওর সমালোচনা করেছেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে মেয়র ব্লাজিও যতক্ষণ পর্যন্ত অফিসে থাকবেন, অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত অফিস ছেড়ে যাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের ভিতরে ভয় আশঙ্কা এগুলি দূর হবে না। এবং তিনি বেশ কিছু উদাহরণ দিয়ে বলেছেন যে পুলিশের যে অ্যান্টি ক্রাইম ইউনিটটি ছিল সেটি মেয়র ব্লাজিও বাতিল করে দিয়েছেন, যার মাধ্যমে এতদিন নিউ ইয়র্ক শহরে এই বাতিল করার আগে পর্যন্ত এই ক্রাইম দমনের ক্ষেত্রে, অপরাধজনিত ঘটনা হ্রাস করার ক্ষেত্রে সেই অ্যান্টি ক্রাইম ইউনিটটি যথেষ্ট ভালো কাজ করেছিল এবং তারা সিভিল ড্রেসে থাকতো, তারা বিভিন্ন অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতো, যারা তাদের পরবর্তীতে কোনো বড় অ্যাকশনে যেতে না পারে। কিন্তু সেই ইউনিটটি মেয়র ব্লাজিও বন্ধ করে দিয়েছেন। এবং আরেকটি জিনিস তিনি বলেছেন যে পুলিশ, এখনকার যিনি পুলিশ কমিশনার, তিনি তার চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করছেন না, মেয়রের কর্মকাণ্ডের সমালোচনা করছেন না, এবং যতক্ষণ পর্যন্ত তিনি চাকরিটা রাখতে পারেন ততক্ষণ তিনি সেটি রাখার চেষ্টা করছেন। এটাও রেমন্ড কেলি, যিনি পুলিশের কমিশনার ছিলেন, তিনি আজকে বলেছেন। আরেকটি কথা তিনি বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে মেয়র ডিফান্ডিং এর যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে সোশ্যালিস্ট রাজনীতির একটি দিক এবং পুলিশের এর ফলে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়েছে অলরেডি তিনি বলেছেন। এবং এর ফলে পুলিশ মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দায়িত্ব পালন করছে না, তারা গ্রেপ্তার করছে না, কারণ পরবর্তীতে তারা নিজেরা গ্রেপ্তার হয় কিনা সেই আতঙ্ক পুলিশের ভিতরে রয়েছে, যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে যদি তারা নিজেরা পরে গ্রেপ্তারের শিকার। এটা অবশ্যই ইঙ্গিত করেছেন যে এই জন্য পুলিশ অনেক ক্ষেত্রেই এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে সাবেক পুলিশ কমিশনার নিউ ইয়র্ক সিটির রেমন্ড কেলি আজকে একটি টক শোতে এই অভিযোগগুলি তিনি করেছেন। আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছে, রেমন্ড কেলি কিন্তু গভর্নর কুমোরও সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে গভর্নর কুমো যেভাবে অর্থোডক্স জুইশ সম্প্রদায়কে এই কোভিডের সংক্রমণের জন্য দায়ী করছেন, তিনি কিন্তু এই ব্ল্যাক লাইভ ম্যাটার্স কিংবা সময় যখন সন্ত্রাস চলতেছিল, তখন সংক্রমণ বাড়ছিল, তখন কিন্তু তাদের তিনি অভিযুক্ত করেননি, তাদের বিরুদ্ধে অভিযোগও তোলেননি। রেমন্ড কেলি সে কথাটিও বলেছেন। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দাবি করেছেন যে তিনি ইমিউন, অর্থাৎ এই কোভিড-19 থেকে তিনি ইমিউন, তবে তিনি কোনো নেগেটিভ টেস্ট পেয়েছেন কিনা কিংবা তার টেস্ট নেগেটিভ এসেছে কিনা কোভিড-19 এর ক্ষেত্রে সেটা কিন্তু তিনি বলেননি। এবং তিনি বলেছেন, আরো একটি কথা বলেছেন যে ফেডারেল গভর্নমেন্ট এই কোভিড-19 মোকাবেলায় যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে এবং তারা সফল হয়েছে। 2,15,000 মানুষ প্রাণ হারিয়েছে, সেটাও তিনি বলেছেন যে সফল হয়েছে কোভিড-19 এর ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের ভূমিকা। আরেকটা কথা হচ্ছে তিনি এমন একটা অবস্থার সৃষ্টি করতে চান না যেখানে তাকে বেসমেন্টে সবসময় থাকতে হবে, এবং তিনি সেই অবস্থায় কখনোই যেতে চান না, এবং তাকে বেসমেন্ট থেকে বেরিয়ে তিনি এখন রাজনীতিতে নেমে পড়েছেন। যদিও তিনি আজকেও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন। এবার শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। সেটি একটি গবেষণার তথ্য পাওয়া গেছে, গবেষণার ফল। সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না, হয়তো ঠিক ফিলও করি না, ঘন ঘন হাঁচি এবং কাশি করোনার ঝুঁকি কমায়। এটি কিন্তু একটি তথ্য, গবেষণার আজকে ফল, যে যারা হাঁচি দেন ঘন ঘন কিংবা ঘন ঘন কাশেন, তাদের ভিতরে নাকি এক ধরনের ইমিউন সিস্টেম, মানে একটা শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি হয়। এবং গবেষণা থেকে যে কথাটি বলা হয়েছে সেটা আমি বলছি, যে যাদের অনেকেই আছে যাদের সর্দি কাশি লেগেই থাকে, এমনকি মৌসুমি বদল অর্থাৎ ওয়েদার চেঞ্জের সময় নাক টানা এবং কাঁচা হাঁচি কাশি হয়। তবে এই সংক্রমণের সময় সেটা অবশ্য অনেকের কাছে দেখা যায় তুলনামূলকভাবে কম। তার কারণটা হচ্ছে সেই সব মানুষের করোনার আক্রমণের ব্যাপারটি তুলনামূলকভাবে রিলেটিভলি কম, যেটা বলার চেষ্টা হচ্ছে, কারণ তাদের শরীরে ইতিমধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং এটি আজকে যে ভাইরাসকে প্রতিরোধ করতে সুস্থ রাখে। জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের এক প্রতিবেদনে কিন্তু আজকে এই তথ্যটি এসেছে এবং বস্টন ইউনিভার্সিটি এই গবেষণাটি পরিচালনা করেছে। আমি আবারও একটু স্মরণ করে দিই সবাইকে যে বস্টন ইউনিভার্সিটির জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের
গবেষণা থেকে আজকে জানা গেছে যে যাদের ঘন ঘন হাঁচি কাশি হয় তাদের ভিতরে করোনা একটি প্রতিরোধ সৃষ্টি হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে সেটি হয়েছে। সেই জন্য তারা করোনা ঝুঁকি থেকে একটু কম ঝুঁকিতে আছেন করোনার ক্ষেত্রে। এবং গবেষণায় আরো বলা হয়েছে যে অনেক আগেই করোনা সংক্রমণ হয়েছে, যাদের অনেকের আগেই কিন্তু করোনা সংক্রমণ হয়েছে, কিন্তু কমন কোল্ড করোনা ভাইরাস বলা হয় এগুলোকে। এবং অনেকেরই সর্দি কাশি হাঁচি হয়ে থাকে, ঘন ঘন ঠান্ডার লাগে। এতদিন ভাবা হতো তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি খুব দুর্বল, কিন্তু এই গবেষণাতে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন প্রকার করোনার মধ্যে কোভিড-19ও যেহেতু একটি ভাইরাস, সেই ভাইরাসটি প্রতিরোধ করার একটি শক্তি তারা অর্জন করতে পেরেছেন। আশা করি আপনাদের সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা দর্শক এখন কথা বলবো অ্যাটর্নি নাজমুল আলম, আপনার আমাদের সাথে যুক্ত হয়েছেন তার সাথে বিষয় ইমিগ্রেশন নিয়ে। এরপরে যাবো আমরা স্মার্ট টেকের রুহুল আমিনের সাথে একটু ছোটো ব্রেকের পরে। অ্যাটর্নি নাজমুল আলম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকদের আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, সো আমাদের যে হাতে যে রিপোর্টটি এসেছে, রিপোর্টটির আমি জাস্ট হেডলাইনটা বলছি। ডি ব্লাজিও আস্ক আইস টু ব্যান অফিসার ফ্রম আইডেন্টিফাইং অ্যাজ এনওয়াইপিডি, এবং প্রথম প্যারাটা আমি পড়ব। মেয়র বিল ডি ব্লাজিও ask federal immigration authorities Friday to ban its officer from portraying themselves as local police, saying such practice drive victims and witness of crime into the shadow and create fears. ধন্যবাদ। এইটা আমি যেটুকু জানতে পেরেছি অ্যাকচুয়ালি যা হচ্ছে, কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে, তারপরে ক্লায়েন্টের আত্মীয় স্বজন যারা আছে, তারা একটা খবর আমাদেরকে দিচ্ছে। অ্যাকচুয়ালি যে প্র্যাকটিসটা এই মুহূর্তে আইস কাস্টমস এর লোকজন যারা করতেছে ইমিগ্রেশন, তারা যেটা করে আপনি দেখবেন, আমি একটু মানে সহজভাবে জিনিসটা কি উপস্থাপনা করতেছি, সেটা হচ্ছে যে ওরা পুলিশের মতো একটা জ্যাকেট পরে, সেই জ্যাকেটে লেখা থাকে পুলিশ, নিচে দিয়ে লেখা থাকে আইস। তো ওরা যখন কোনো বাসায় অথবা কোনো জায়গায় ওরা নক করে, তখন ওরা কিন্তু বলে যে পুলিশ অফিসার, পুলিশ অফিসার। তো এই যে পুলিশ অফিসার শব্দটা যদি শুনে, তাহলে ঘরের ভিতরে যারা থাকে তারা মনে করে যে এটা অবভিয়াসলি নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসার। তো অনেক সময় হয়তো অনেকে বুঝে উঠতে পারে না যে কোন অফিসার, কারণ পুলিশ অফিসার ইট কুড বি পোর্ট অথরিটি পুলিশ অফিসার, নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসার, আর এরা হচ্ছে আইসের পুলিশ অফিসার। তো এই যে একটা ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে দরজা খোলার জন্য ওরা উদ্বুদ্ধ করে, এবং এইটা নিশ্চয়ই মেয়রের কাছে অনেক রিপোর্ট গিয়েছে যে পুলিশের অনুপস্থিতিতে পুলিশের পরিচয় দিয়ে আইস অফিসাররা কিভাবে নিউ ইয়র্ক সিটির মাঝখানে তারা তার যে রেসিডেন্ট যারা আছে তাদের কিভাবে তাদের বাসায় ঢুকে। এটা অবভিয়াসলি মেয়র যেহেতু নিউ ইয়র্ক সিটির কনসার্ন, কাজে এটা উনি চাচ্ছেন না যে নিউ ইয়র্ক সিটি থেকে আইস কোনো মানুষকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে, যেটা ভুলভাবে মানুষ ধরে নেয় যে তারা এনওয়াইপিডি নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসার, অ্যাকচুয়ালি ওনারা পুলিশ অফিসার না। তো এইটা ব্লাজিও এটা চাচ্ছেন না, কারণ আপনি জানেন যে আমেরিকার মধ্যে সর্ববৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, এবং এটা হচ্ছে সবচেয়ে বন্ধুসুলভ সিটি, এবং এইখানকার পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টদের ব্যাপারে এত বেশি বন্ধুসুলভ যে তারা কোনো ইমিগ্রেন্টদেরকে তারা কোনো রকমই আইসের হাতে তুলে দিতে তারা রাজি নয়। তো এইটার জন্যই আইসে এই নতুন ট্যাকটিসটা নিয়েছে। এটা আমাদের মেয়রের কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি এটা বন্ধুসুলভ একটা পদক্ষেপ, এবং উনি যেটা করেছেন এটা যথাযথ করেছেন, এবং আমরা এটা সমর্থন জানাই। ধন্যবাদ। ওকে, সো যাদের বাসায় আইস যাবে এবং দরজা নক করে বলবে যে পুলিশ অফিসার, তাদের কি করা উচিত? তাদের উচিত হবে যে পুলিশ অফিসারকে আইডেন্টিফাই করতে, তাদেরকে বলতে হবে যে হোয়াই ইউ আর হিয়ার ফর, আপনারা কি জন্য এখানে আসছেন এবং কোন পুলিশ ডিপার্টমেন্টের লোক আপনারা। আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আমাদের দরজার নিচ দিয়ে আপনারা দিয়ে দেন, আমরা ওয়ারেন্টটা দেখি। যখনই ওরা দরজার নিচ দিয়ে ওয়ারেন্ট দিবে, ওটা দুই ধরনের ওয়ারেন্ট হতে পারে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট আর একটা হচ্ছে জুডিশিয়াল ওয়ারেন্ট। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট হয়, এটা আইস অফিসাররা নিজেরাই সাইন করে নিয়ে আসে, এইটা আপনি কোনো মতেই দরজা খুলবেন না। এই জন্যই খুলবেন না কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশটা আপনারা ইগনোর করতে পারেন, এই জন্যই, কারণ এটা আপনার রাইটস আছে। আর যদি এটা জুডিশিয়াল আপনার হয়, যেটা খুবই কম সম্ভাবনা, সাধারণত যাদের এই সমস্ত আপনার ওয়ারেন্ট ওরা সাইন করে না, যারা মাননীয় জাজ এই ধরনের ওয়ারেন্ট সাইন করে না, হয়তো হাজারে লাখে একটা দুইটা হয়। তো সেইটা যদি না পান তাহলে বলবেন সরি, ইউ হ্যাভ টু গো ব্যাক,
দিস ইজ নট দ্য ওয়ারেন্ট, উই আর নট ওপেনিং দ্য ডোর, ইউ হ্যাভ টু গো ব্যাক। ওরা হয়তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আলটিমেটলি চলে যাবে, কিন্তু আপনার দরজা ভেঙে আপনার দরজায় মানে অবিরাম ইয়ে করে এগুলা করবে না। আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, ওরা যদি ইন কেস আপনাকে পুলিশ অফিসার বলে যদি আইডেন্টিফাই করে, আপনি ঘরে বসে 911 কল করতে পারেন। 911 কল করে আপনার লোকাল পুলিশ অফিসার যারা আছে তাদেরকে জানাবেন যে তোমাদের পরিচয় দিয়ে আমাদের দরজার সামনে কতগুলো লোক দাঁড়ায় আছে, তারা বলতেছে পুলিশ অফিসার, ক্যান ইউ ভেরিফাই এটা অ্যাকচুয়ালি তারা পুলিশ অফিসার কিনা। আই থিঙ্ক তখন নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসার ওইখানে শো আপ করবে এবং হ্যাভ দেম হ্যান্ডেল দিস আইস অফিসার। দিস ইজ মাই টেক। আমি এটাই করব। আমি নিউ ইয়র্ক সিটি পুলিশকে কল করে বলবো, তুমি কোন পুলিশ অফিসার পাঠাইছো আমার দরজার সামনে, সে নকিং করতেছে, আমি দেখতেছি সে ইমিগ্রেশনের কাগজ নিয়ে আসতেছে, এটা কিভাবে হয়? যেহেতু আমাদের মেয়র আমাদেরকে একটা ক্লিয়ারেন্স দিচ্ছে যে এইটা তার পুলিশ অফিসার না, কাজে লেট দ্য নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসার কাম এন্ড আস্ক দোজ আইস অফিসার, ওই সমস্ত আইস ইমিগ্রেশন অফিসারকে তারা ইয়ে করুক, মানে প্রশ্ন করুক যে তোমরা কেন এই দরজার সামনে দাঁড়ায় আছো, তোমরা তো এটার জন্য অথরাইজ না। এবং আমার মনে হয় এটা ভালো হবে, তখন মেয়র আরো শক্তি পাবে এবং এইটা সে আইসের যে ডিরেক্টর আছে তাকে জানালে আমার মনে হয় এই ধরনের অবৈধ কার্যক্রম ইমিগ্রেশনের কমে যাবে নিউ ইয়র্ক সিটিতে। থ্যাংক ইউ। আপনি আরেকটা জিনিস জানতে চাই যে ঢাকা বাংলাদেশে আমেরিকান যে এমবেসি আছে ঢাকাতে, ওই এমবেসি অনেকদিন বন্ধ ছিল, এখন আমরা শুনতে পাচ্ছি খুলেছে। কি কি সার্ভিস চালু হয়েছে আপনার? আপনার নিউ ইয়র্কে আমাদের অনেক ক্লায়েন্ট তারাও প্রশ্ন করেছে, ওরা যে জিনিসটা বেসিক্যালি শুরু করেছে সেটা হচ্ছে যে ওরা নন ইমিগ্রেন্ট ভিসা, সেটার মধ্যে B1 B2 তারপর মেডিকেল ইমার্জেন্সি ভিসা, যে ভিসা, অনেক ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা ওরা চালু করেছে। তবে ওরা কোনো সাক্ষাৎকার নিচ্ছে না, ওরা বলছে এটা অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার পরে তারা ওটা বাজ বিচার করে দেখবে, যদি ওরা মনে করে যে ভিসা দেওয়া যাবে তাহলে ভিসাটা তারা ইস্যু করবে এবং ইমেইলের মাধ্যমে তারা জানাবে যে কিভাবে পাসপোর্ট পিক আপ করতে হবে, কোথায় পাসপোর্ট জমা দিতে হবে। তবে টোটাল প্রসেসটা ওরা বলছে একটু সময় লাগবে, এটা সাক্ষাৎকার বিহীন ভিসা প্রদান, কাজে এখানে একটু সময় লাগবে। ওরা বলছে আপ টু 6 উইকস, মানে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদি কোনো ইমার্জেন্সি লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হয় তাহলে সেইখানে ওরা বলছে যে ওদেরকে যেন উল্লেখ করা হয় যে দিস ইজ এ লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, সেইখানে তারা তড়িৎ গতিতে ভিসাটা ইস্যু করবে। আর ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে ওরা সীমিত আকারে ইমিগ্রেশন ভিসা ইস্যু করতেছে, কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি ইমিগ্রেন্ট ভিসার জন্য এখনো পুরোপুরি চালু হয়নি। বোথ ভিসা, নন ইমিগ্রেন্ট এন্ড ইমিগ্রেন্ট, ইট ইজ হ্যাপেনিং, এটা ওরা দিচ্ছে কিন্তু খুবই সীমিত আকারে। যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন জনের যে মামলা বা পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা কোর্টে যাদের মামলা পেন্ডিং, এইখানে হিয়ারিংটা কিভাবে হচ্ছে আপনার? এইখানের হিয়ারিং গুলো এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটি যে কোর্টটা আছে, এবং আমি তো নিউ ইয়র্ক সিটিতে আপনার ইমিগ্রেশন সাথে আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম অনেকগুলো কোর্ট কেস আমার নিজেরও আছে, তাতে আমি দেখতে পাই প্রতিদিনই আমার কাছ থেকে ইমেল আসতেছে। এটা আগের মতো ইউনিফাইড নাই, জিনিসটা এখন ভেঙে গেছে। কিরকম? যেমন নিউ ইয়র্ক সিটি কোর্ট সিদ্ধান্ত নিবে যে তারা কবে হিয়ারিং করবে, সেই সাথে ডালাস কোর্ট সিদ্ধান্ত নিচ্ছে তারা কবে হিয়ারিং করবে, এবং মনে করেন লস অ্যাঞ্জেলস কোর্ট এই সিদ্ধান্ত নিচ্ছে তারা করবে। আমাদের কাছে প্রতিদিনই ইমেল আসতেছে কোন কোর্ট খোলা আছে, কোনটা বন্ধ হচ্ছে, কেন বন্ধ হচ্ছে, অনেক সময় সিভিল আনরেস্টের কারণে বন্ধ থাকে। আমি নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোর্টের কথা বলতে পারি, এই মুহূর্তে ওরা এই অক্টোবরের শেষে যে ওরা বলতেছে সীমিত আকারে ইন পার্সন, মানে ওরা হিয়ারিং করবে, কিন্তু এটা ওই আপনার মানে কোভিড-19 এর যে ফেডারেল গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তারা করবে। কিছু কিছু হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আর মোস্ট অফ দ্যাম, অধিকাংশই সেগুলাকে ওরা রিস্কেডিউল করতেছে আগামী বছর এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে। কাজে মোস্ট অফ দ্য কেস ইজ গেটিং অ্যাডজর্ন, মিনিং দ্যাট রিস্কেডিউলিং হচ্ছে আগামী বছরের জন্য। তবে আমি আপনাদেরকে বলবো, এটা অনেকের কাছ থেকে খবর এসেছে, তাদেরকে বলা হচ্ছে যে না, তোমাদের কোর্টে আসার দরকার নাই, ওরা কিন্তু ফেডারেল প্লাজা খোলা আছে। আপনারা আপনাদের এই যে স্কেজুয়াল যেটা আছে, হিয়ারিং এর ডেট যেটা আছে, এটা নিয়ে যদি আপনারা 12 তলাতে যান, ওরা আপনাকে বলে দিবে যে এক্স্যাক্টলি আপনার কোর্টের ডেট কবে আছে। যদি নতুন কোনো ডেট থাকে ওরা আপনাকে নতুন ডেট দিয়ে দিবে। আমার মনে হয় এটা সবার জন্য যুক্তিসঙ্গত হবে, তাহলে আপনার অবর্তমানে ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা খুব কম। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন, এবং এখন তো আপনি জানেন যে পলিটিক্যাল অ্যাসাইলামের ইন্টারভিউ যেগুলো হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিসে যে ইন্টারভিউ হচ্ছে, এটা হচ্ছে আপনার ভার্চুয়াল। সিদ্ধান্তটা কিভাবে আসছে এবং যাদেরকে রেফার করছে কোর্টে তাদের অবস্থা কি আপনার? ওকে, যেটা ভার্চুয়াল হচ্ছে সেটা হচ্ছে যে ওরা ভার্চুয়ালি নিচ্ছে। আপনি যদি ভার্চুয়ালি যদি কমফোর্টেবল না হন তাহলে আপনি ওদের কাছে রিকোয়েস্ট করতে পারেন, ঠিক এটা না যে আমি ভার্চুয়ালি কমফোর্টেবল না,
এটা আপনি হয়তো এইভাবে এই করতে পারেন যে আপনার একটু সময়ের দরকার, অনেক সময় তারা সময় আপনাকে রিস্কেজুয়াল করে। কাজে আমি দেখছি স্পেশালি আমাদের বাংলাদেশি যারা আছেন তারা ভার্চুয়াল ইন্টারভিউতে খুব একটা না, অভ্যস্ত না। আর দ্বিতীয়ত আমি পার্সোনালিও অন্তত অ্যাসাইলাম এর কেসে ভার্চুয়াল ইন্টারভিউটা আমি নিজেও পছন্দ করি না। এই জন্যই, কারণ অনেক সময় তারা প্রশ্ন বুঝতে পারেন না, অনেক সময় আই টু আই কন্ট্যাক্ট যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা বুঝতে পারেন না যে তার কেসটা কোথায় আছে। সেই ক্ষেত্রে আপনার রিস্কেজুয়ালের চেষ্টা করতে পারেন, কিন্তু এটা অগ্রিম আপনাকে রিস্কেজুয়াল করতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে অনেক সময় অ্যাসাইলাম অফিসাররা বলে দেয় সাধারণত যে আপনাকে 2 সপ্তাহের মধ্যে ডিসিশন দেওয়া হবে, পরে চিঠি দিয়ে জানানো হয় যে না আর একটু সময় বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে ওরা অনেক সময় চিঠি মেল করে দেয়। আর যেটা কোর্টে পাঠানোর কথা যেটা বলতেছেন, ওরা ওই কেসগুলো বলে দেয় যে এটা আমরা কোর্টে রেফারেল দিব, কিন্তু রেফারেলটা অ্যাকচুয়ালি কবে যাবে এইটা ওরা পরে সিদ্ধান্ত নেয়। তো এই মুহূর্তে আমি যতটুকু জানি যে কোর্টে যেগুলো রেফারেল হচ্ছে এগুলো খুব ধীর গতিতে অ্যাকচুয়ালি যাদের সামনে স্কেজুয়াল পাচ্ছে। মূল কথা যেটা, অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা ইন্টারভিউ দিতে যাবেন আপনারা চেষ্টা করবেন যাতে ইন পার্সন ইন্টারভিউটা আপনাদের হয়। এটার জন্য যদি কেস পিছাইতে হয়, আপনাদের যদি লয়ার থাকে তার সাথে কথা বলে চেষ্টা করে দেখবেন কেসটা পিছানো যায় কিনা। এক, দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার যদি ভার্চুয়াল ইন্টারভিউ দিতেই হয় তাহলে অবশ্যই আপনি সঙ্গে একজন অ্যাটর্নি রাখবেন। আমি এই জন্যই বলতেছি অ্যাটর্নি রাখবেন, কারণ আপনি যদি মিস করেন অ্যাটলিস্ট আপনার অ্যাটর্নি মিস করবে না যে কথাটা কি ছিল এবং কোন জায়গা থেকে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে। কাজেই ভার্চুয়াল হলে অবশ্যই অ্যাটর্নির সঙ্গে রেখে আপনি ইন্টারভিউ করবেন। আর ফাইনালি যেটা, ওরা যদি বলে যে তোমার এটা মেল করবো অথবা পরে জানাবো, সেই ক্ষেত্রে ঘরে বসে থাকবেন না, আপনার অ্যাটর্নির মাধ্যমে আপনি সর্বদাই খবর রাখবেন যে ওরা আদৌ কোর্টে ওইটা পাঠাইছে কিনা। আর আপনার আগামীতে ইমিগ্রেশন কোর্ট যেটা 26 ফেডারেল প্লাজাতে অথবা নিউ ইয়র্ক সিটির অন্য কোথাও, ওইখানে আপনার কোনো স্কেজুয়াল আছে কিনা, ওই ক্ষেত্রে বসে থাকবেন না। কারণ যদি আপনার একটা ডেট পরে আপনি যদি হাজিরা না দেন তাহলে কিন্তু আপনার অবর্তমানে ওরা ডিপোর্টেশন অর্ডার দিবে। তো এটা ঠিক হবে। থ্যাংক ইউ সো মাচ নাজমুল আলম আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে জব। আপনার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হচ্ছে চাকরি পাওয়া এবং ভালো চাকরি। সেই ভালো চাকরির বিষয়টি বলবেন রুহুল আমিন, যিনি একজন আইটি বিশেষজ্ঞ, ডিরেক্টর স্মার্ট টেক, তিনি কথা বলবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিয়া মোহাম্মদ আফজাল, যিনি কথা বলবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইকোনমিক অ্যাডভাইজার যিনি, তিনি বলেছেন যে $2.2 ট্রিলিয়ন একটি এগ্রিমেন্টে ওনারা আসার কথা হচ্ছে। সো এই বিষয়টি উনি আমার মনে হয় ব্যাখ্যা করবেন মিয়া মোহাম্মদ আফজাল একটি ছোট্ট বিরতির পর। আপনারা যারা অনেকেই প্রশ্ন করতে জানতে চাচ্ছেন যে স্টিমুলাসের আপডেট কি, সো এই বিষয়েও মিয়া মোহাম্মদ আফজাল কথা বলবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। আর নয় অর জব। মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে $80,000 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372.
ফোন 9172935724। বিশ্বজুড়ে চলছে হজের মৌসুম। এই হজ কাফেলার সহযাত্রী হচ্ছেন লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমান। প্রতি বছর ওমরা ও হজ পালনে বিপাকেও পড়ছেন কেউ কেউ। প্রশ্ন উঠেছে এজেন্সিগুলোর সেবা ও দায়িত্ব নিয়ে, কিন্তু না, আরাফা হজ গ্রুপের নির্ভরতা নিয়ে কোনো প্রশ্ন নয়। যে শিডিউল আপনাদেরকে দেব এবং যে ওয়াদাগুলো আপনাদের সঙ্গে করব, আপনারা আল্লাহর রহমতে সেগুলো ঠিক পাবেন। প্রতি বছর কোরবানি ও হজ প্যাকেজে থাকছে হারাম শরীফ থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে মক্কা ও মদিনায় মানসম্পন্ন হোটেল, প্রতিটি গ্রুপের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা, 3 বেলা রুচিসম্মত খাবার, বিজ্ঞ আলেমদের সার্বিক তদারকিতে বদলি হজের সুযোগ, এছাড়াও হজের পূর্ব ও পরবর্তী সময়ে বিশ্ব ভ্রমণের সুযোগ। আর দেরি নয়, আরাফা হজ কাফেলার গর্বিত অংশীদার হতে আজই যোগাযোগ করুন। 7050 ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন 7187778744, 9174465188। Arafa Travel and Tours, faithful companions of Hajj. একটি বাড়ি, একটি স্বপ্ন। লো ইনকাম, নো প্রবলেম। স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স। মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে বর্তমানে এই কোভিড সিচুয়েশনে জব মার্কেটে বিগ ক্রাইসিস। চাকরি নেই, অনেকেই আনএমপ্লয়েড, অনেকেই চাকরির জায়গায় যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, অনেকের চাকরি বন্ধ হয়ে গিয়েছে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে নতুন সম্ভাবনা আছে চাকরি, এমন না যে চাকরির দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সেই দরজাটি কি আমরা আজকে জানার চেষ্টা করব জনাব রুহুল আমিন, ডিরেক্টর স্মার্ট টেক, ওনার কাছ থেকে। জনাব রুহুল আমিন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সাউন্ড একটু আনমিউট করতে হবে প্লিজ। ইয়েস, ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ টাইম টিভি এবং ধন্যবাদ টাইম টিভির দর্শকদের। অ্যাকচুয়ালি তাহের ভাই, আপনি যদি দেখেন প্যান্ডামিক শুরু হওয়ার পরে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট ছিল 23.8, হুইচ ইজ দ্য লাইক হাইয়েস্ট ওয়ান ইন এপ্রিলে। এখন সেটা কমে আজকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখানে এসেছে 12.58 মিলিয়ন। আর এখানে সব থেকে বেশি যে আনএমপ্লয়মেন্ট স্টেটগুলি আছে সেটার মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে 3 নম্বর। নিউ ইয়র্কের আনএমপ্লয়মেন্ট রেট এখন 12.5%। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জব গ্রো করতেছে, জব হচ্ছে, কিন্তু কোন কোন সেক্টরে জব হচ্ছে, কোথায় কোথায় জব আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং যারা জব পাচ্ছে আসলে তাদের স্কিল সেট কি, তারা কি কি দেখতেছে, কেন তারা জব পাচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সব থেকে বেশি যে জবগুলি আসতেছে সেটা আইটি সেকশন এবং মেডিকেল সেকশন। সো আমি মেডিকেল সেকশনে পরে আসতেছি, আইটি সেকশন সম্বন্ধে আগে কথা বলছি। সেটা হচ্ছে যে আইটি সেকশনে এখন হিউজ পরিমাণ জব হচ্ছে, বিকজ সবকিছু এখন আইটি রিলেটেড হয়ে যাচ্ছে। মানুষ ঘরে বসে কাজ করতে পারতেছে, মানুষ সব সময় সে বেনিফিটটা পাচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় যে হচ্ছে আপনি কেন আইটিতে আপনাকে নেওয়া হবে, আপনার স্কিল সেটটা কি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তো আইটিতে আসতে চাই কিংবা আমি একটা জব চাচ্ছি। অনেকেই রেফার করে যে ভাই আমাকে একটা জব দেন। আমি তখন যখন বলি যে ভাই আপনি কি পারেন, আপনার স্কিল সেটটা কি, তখন সে বলে যে ভাই আমি তো বেসিক কম্পিউটার তো পারি না। তো তখন আমরা কি করি, আমরা ছোট ছোট ট্রেনিং এর ব্যবস্থা করি। ছোট ছোট ট্রেনিং এর ব্যবস্থা করে আমরা অনেককেই জব দিয়েছি, এ পর্যন্ত অনেক মানুষ জব পেয়েছে। আমাদের এখানে লাস্ট উইকেও 4 জন জব পেয়েছে, যারা এখন ইন প্রসেসিং এ আছে তারা জব পেয়েছে। দেখেন, প্যান্ডামিকের মধ্যে যারা জব হারাইছে আমরা সেক্ষেত্রে জব দিচ্ছি। কি করে জব দিচ্ছে, এটা আমরা কিভাবে পারতেছি, এর কারণ হচ্ছে আমরা ছোট ছোট কোর্স করাচ্ছি। সেই কোর্সগুলোর মধ্যে কি কি থাকতেছে, আমাদের বিভিন্ন প্রকার টেস্টিং সাইটে আমরা কাজ করতেছি।
তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের যে টিচারগুলি, আমাদের টোটাল 12 জন টিচার আছে আমাদের স্কুলে, এবং সবারই ফুল টাইম জব আছে, সবাই জানে যে তাদেরকে কি করতে হবে। সো আমাদের ওই লেভেলে আমাদের হচ্ছে আপনার ট্রেনিং এর যে মানটা সেটা অনেক উপরে, আমাদের ট্রেনিং এর মানটা। এখন আপনি কিভাবে এখন আমাদের এখানে আসবেন সেটা এখন প্রশ্ন আরেকটা আছে। কারণ অনেক মানুষ আমাকে বাইরে থেকে ফোন করে যে ভাই আমরা কিভাবে স্মার্ট টেকের সঙ্গে যুক্ত হতে পারি, কিভাবে আমাদের স্কিল সেট ডেভেলপ করতে পারি। এখন আমরা যেটা করতেছি, আমরা টোটাল অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি, সেখান থেকে মানুষ অনলাইনে ট্রেনিং কোর্স করে করে তারা জব পাচ্ছে। ইভেন আমরা এমন এমন লোককে জব দিতে পেরেছি যারা ওয়ার্কিং ক্লাস পাবলিক। আমরা এখানে যে জিনিসটা ফোকাস করেছি সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে, ভালো ভালো ডিগ্রি তাদের আছে, এখানে এসে তারা কি করতেছে, অড জব করতেছে। কিন্তু এটা কিন্তু এক্সপেকটেশন না, এক্সপেকটেশন আমেরিকাতে আসছে তারা ভালো কাজের জন্য, ভালো ফিউচারের জন্য। আসলে কি তারা ভালো ফিউচার পাচ্ছে? পাচ্ছে না। কেন? তাদের সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইন নেই। সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইন যদি আমরা সবাইকে দিতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের আইটি সেকশনটা অনেক এগিয়ে যাবে। ইভেন এই খারাপ সময়ের মধ্যে আপনি দেখবেন এখন বর্তমানে ইন্ডিয়া থেকে শুধু আইটিতে জব করে 4.36 মিলিয়ন পিপল। 4.36 মিলিয়ন পিপল তারা আইটিতে আছে। এখন আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের সাথে, তাহলে আমাদের বাংলাদেশে কতজন মানুষ আছে আইটিতে? কেন তারা আইটি জবে আসতে পারতেছে না? তাদের ব্যারিয়ারটা কি? তাদের প্রবলেমটা কি? তাদের প্রবলেম হচ্ছে সঠিক ট্রেন আপ। তাদেরকে সঠিকভাবে ট্রেন আপ করা হচ্ছে না। এখন কিছু কিছু লোক ট্রেন আপ করতেছে, কিন্তু যে জিনিসটা আসলে ইন্টারভিউয়ার ধরতেছে কিংবা কোম্পানি চাচ্ছে সেই স্কিল সেটটা তাদের নেই। প্রবলেম হচ্ছে এখানে। তো আমরা এই 12 জন লোক মিলে, আমরা 5 জন মিলে এটা শুরু করেছিলাম। এখন আমাদের স্টুডেন্ট এবং টিচার, যারা আমাদের স্টুডেন্ট ছিল তারা এখন আমাদের টিচার হয়েছে। আমরা কমিউনিটি বেস কাজ করার চেষ্টা করছি। আমরা ফোকাস করছি বাংলাদেশের কমিউনিটিটাকে আমাদের আরেকটু যদি আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক স্বাবলম্বী হব। যখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, যখন একটা ইন্ডিভিজুয়াল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি একটা দেশে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিক্যালি। সো যেটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের টার্গেট যে আমরা আমাদের কমিউনিটিটাকে কত বেশি সার্ভ করতে পারি। এখন কিভাবে সেটা সার্ভ করতে পারে, কি স্কিল সেট তাদের লাগবে? এখন দেখেন তাদের স্কিল সেট লাগবে। আমি যখন কোনো একটা বাঙালিকে জিজ্ঞেস করা হয় যে ভাই আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসবো, কি করব, প্রথম যে সাজেশনটা আছে সেটা হলো যে ভাই তুমি ড্রাইভিংটা শিখে আসো। আমি অনেককে জিজ্ঞেস করি ভাই ড্রাইভিংটা কি আসলে পেশা? সবাই তো ড্রাইভিং করে, এটা কি পেশা হিসেবে আসলে নেওয়া যায়? আমি অনেক ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে দেখেছি, তারা পরবর্তীতে আমাদের এখানে এসে আইটি জব করে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে খানিক সময়ের জন্য আপনি ড্রাইভিং করেন, দ্যাটস ফাইন, বাট নট ফর লাইক আপনার সারা জীবনের জন্য এটা নয়, রাইট? সো তাদেরকে এনে আমরা ছোট ছোট কোর্স করাচ্ছি। ছোট ছোট কোর্স কেমন? আমরা তাদেরকে 4 মাসের কোর্স করাচ্ছি। 4 মাসের কোর্সের মধ্যে থেকে আমরা যারা কম্পিউটার জানে না, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা কম্পিউটার সম্পর্কে তাদের আইডিয়া নাই, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা তাদেরকে বেসিক শিখিয়ে একদম বেসিক থেকে শুরু করে তাদেরকে আমরা আমাদের স্মার্ট টেক থেকে আমাদের স্টাফ দিয়ে আমরা তাদেরকে ডেভেলপ করতেছি। খুব বেশি কিছু লাগে না, লাগবে হচ্ছে আমার তার টাইমটা, তার ইচ্ছাটা, তার লাইফটা চেঞ্জ করতে হবে। এই ইচ্ছা শক্তি যদি কারো থাকে তাহলে অবশ্যই সে করতে পারবে। আইটিতে আপনি যদি গুগল করেন কিংবা আপনি যে কোনো জায়গায় দেখেন যে আমেরিকার হ্যাপিয়েস্ট জবের মধ্যে আইটি হচ্ছে ওয়ান অফ দেম। আমেরিকার মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গেট এ জব ইন ইউএসএ আইটিতে, মোস্ট পেয়েবল জব ইন ইউএসএ আইটি। এখন আইটি ছাড়া তো কোনো কিছু চিন্তা করা যায় না, সবকিছুই আইটিতে। কিন্তু সেই জায়গাটা থেকে আমি প্রিপেয়ার কিনা, আমি কতটুকু প্রিপেয়ার। এখন অনেক অপরচুনিটি আছে, অনেকে জব হারিয়েছে, এখন তাদের কিছু করার নাই। আপনারা আইটিতে আসেন, আমি সবাইকে বলি ভাই তোমরা আইটিতে আসো। আপনাকে হিউজ লেখাপড়া এখানে করতে হবে না, আপনাকে অনেক বেশি পরিশ্রম এখানে করতে হবে না। বেনিফিটটা কি? আপনি ঘরে বসে কাজ করতে পারতেছেন। পৃথিবীর এমন কোন জব আছে যেটাতে থেকে আপনি ঘরে বসে কাজ করতে পারতেছেন? আপনাকে যাতায়াতের জন্য টাইম নষ্ট করতে হচ্ছে না, আপনি ফ্যামিলির সাথে সময় দিতে পারতেছেন, আপনি পেইড ভ্যাকেশন পাচ্ছেন,
আপনি পার্সোনাল ডে পাচ্ছেন, সবকিছু আইটিতে আছে। জি আমরা 4 মাসের কোর্স করাচ্ছি আমাদের স্মার্ট টেক থেকে। এখন এই 4 মাসের কোর্সটা ইন পার্সনে হইতে পারে, আমাদের অনলাইনেও হইতে পারে। এখন অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমি অনলাইনে কি করে পারবো, আমি তো আইটিতে কাজ করি নাই কখনো। হ্যাঁ, অনলাইনে পারবেন, কারণ আমাদের যে টেকনিক্যাল স্টাফ গুলি আছে এবং আমরা যারা আছে, আমরা এতটাই আন্তরিকতার সাথে আপনাদের এটা শেখাই যে খুব সহজেই ক্যাচ করতে পারে। আমাদের এইখানে এত এত লোক আমরা জব দিয়েছি, আমি একজ্যাক্ট নাম্বার বলতে পারবো না, কিন্তু এত মানুষকে আমরা জব দিয়েছি স্মার্টটেক আইটি থেকে যে আহ, আমাদের ক্যাম্পাসে জায়গা হবে না সবাইকে যদি আমরা আমন্ত্রণ জানাই। So আমি আপনাদের জি গো হেড জি হ্যাঁ, আমি অনেককেই দেখেছি যে তারা আগে ট্যাক্সি চালাতো, হ্যাঁ সেটা করেও সে টাকা ইনকাম করতে পারে, কিন্তু যে স্ট্যাটাস, আমরা কিন্তু সব দিক থেকে টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমাদের যে স্ট্যাটাস, আমাদের অফিস ওয়ার্ক, আমাদের কর্পোরেট এনভায়রনমেন্টটা, সেটা আমাদের গ্রো আপ করবে আমাদের এই ট্রেনিং এর মধ্যে থেকে। থ্যাংক ইউ আমাদের জি অনেকেই বাড়ি কিনেছে এখানে, একটা স্বপ্নের আমেরিকাতে একটা যদি বাড়ি থাকে তাহলে তো সোনায় সোহাগা, রাইট? এখন এই জায়গা থেকে আমরা তাদেরকে সেই অপরচুনিটি দিতে পারতেছি। আমরা যদি সবার সাহায্য পাই, আমরা যদি আমাদের মতো করে যেভাবে আমরা করছি, আমরা যদি সবার সহযোগিতা পাই, আপনাদের সহযোগিতা পাই এবং আমাদের সহযোগিতা সবাই মিলে, ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি একটা ভালো একটা ইকোনমি আমরা উপহার দিতে থ্যাংক পারবো ইউ সবাই। থ্যাংক ইউ জি। রুহুল আমিন। আপনাকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের যে কোর্স, এই কোর্সের খরচ কত, একজনকে কত দিতে হবে আপনাদেরকে, সংক্ষেপে বলবেন জাস্ট। জি এটা আসলে বেসিক্যালি সবার কোর্স ফি এক হয় না, কারণ অনেকের ইকোনমিক্যাল কন্ডিশন অনেক খারাপ এখনকার সিচুয়েশন তো বটেই, ঠিক আছে? তো যেহেতু আমরা সবাইকে আমাদের যতটুকু সম্ভব আমাদের খরচটা রেখে আমরা এটা করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমাদের আম, আহ, আপনাদের আগে মিনিমাম আমাদের কোর্স ফি ছিল 5000, জি এখন আমরা সেটা কমিয়ে যতটুকু কমে রাখা যায় আমরা রাখার চেষ্টা করতেছি সবার কাছ থেকে। ওকে। এন্ড দেন আপনাদের ক্লাস কি সপ্তাহে 7 দিনই খোলা না কোনো স্পেসিফিক ডেট আছে আপনার? আমাদের অফিস সপ্তাহে 7 দিনই খোলা। আমাদের 12 জন টিচার। আমাদের ক্লাস বেসিক্যালি হয় উইকেন্ডে, কারণ আমরা সবাই কাজ করি, আমাদের সবারই ফুল টাইম জব আছে। জি তার সাথে সাথে আমরা কমিউনিটি সেবা দেওয়ার জন্য এই কাজটা করতেছি। ইভেন আমাদের যে উইকেন্ডে যে ক্লাসটা হয় সেটা রিভিউ ক্লাসটা আমাদের উইকডেতে হয়, এটা যে কোনো দিন হইতে পারে, এবং সাথে আমাদের গ্রুপ স্টাডিটা হয়। তাহলে দেখা যাচ্ছে কি আইটিতে আমাদের নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন টার্মস এগুলো মনে থাকে না আমাদের। গ্রুপ স্টাডি করার ফলে আমাদের সবাই ওই ওয়ার্ড গুলো আমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে এবং আমরা বলতে পারতেছি। তো এটা আমাদের জন্য অনেক ভালো কাজে দেয়। তো আপনাকে যতটুকু আপনি সময় দিবেন তত তাড়াতাড়ি চাকরি পাবেন, দ্যাটস ফর শিওর। এটা ওকে এমন না যে আমি এখানে আসলাম, জয়েন করলাম, একদিন সপ্তাহে ক্লাস করলাম এবং 4 মাস পরে জব পেয়ে গেলাম, দ্যাটস নট রাইট। ওকে থ্যাংক ইউ। আপনাদের সাথে যারা আগ্রহী আপনাদের ব্যাপারে জানার বা আপনাদের কোর্সে পার্টিসিপেট করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের অবশ্যই ওয়েবসাইটে আছে www.smarttechidsolutions.com, আর আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ফোন নাম্বার 7166500004। আমি আবারও বলছি 7166500004। থ্যাংক তো ইউ। এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। কেউ যদি আমার ফোন নাম্বার চায় সেটাও নিতে পারে। আমাদের সারোয়ার ভাই আছে, সারোয়ার ভাই আমাদের সিইও, আমাদের সব স্টাফ যারা চিনেন, লিটন ভাই, সুবহান ভাই, আলম ভাই, আমি নিজে আছি রুহুল আমিন। আমার নাম্বার যদি কেউ চায় তাহের ভাই আপনি দিতে পারেন। জি ঠিক আছে, আমরা যে কেউ চাই আপনাদের সেলফোন নাম্বার দিয়ে দেবো, অসুবিধা নেই। থ্যাংক জি। ইউ আপনার সময়ের জন্য। আমরা আশা করি যে কমিউনিটি সার্ভিসের যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন সেই চেতনা থেকেই আপনারা কমিউনিটিকে সার্ভিস দেবেন এবং কমিউনিটিকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। থ্যাংক ইউ জনাব রুহুল আমিন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমরা যাচ্ছি এখন জনাব আপনাকে মিয়ামুদ। ধন্যবাদ। জি থ্যাংক ইউ জনাব মিয়ামুদ আফজাল, আপনার কাছে যে আপনি জানেন যে আজকে একটা হচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিট অ্যান্ড আপনার যেটা যেটা এখন আমরা অনেকেই নিচ্ছেন যে সরকারের যে বিভিন্ন বেনিফিট নিচ্ছেন, বিশেষ করে আনএমপ্লয়মেন্ট বেনিফিট। এই বেনিফিটের আমরা আগে যে জিনিসটা জানতে চাই যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেওয়া এবং আর্ন ইনকাম বেনিফিট, এই দুইটার লাভ ক্ষতির খতিয়ানটা কি আপনার প্রথমে জানতে চাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে যে আজকে আপনাকে আমরা একটা নিউজ দিয়েছিলাম, নিউজটা আপনি নিশ্চয়ই পড়েছেন যে হোয়াইট হাউস economic advisor says Munching may go above 2.2 trillion in stimulus offer.
আসসালামু আলাইকুম তাহের ভাই, সম্মানিত প্যানেলিস্ট সহ টাইম টেলিভিশনের সমস্ত অ্যামেজিং দর্শক শ্রোতাকে শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রথমে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং আনইনকাম ক্রেডিট এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে বলছেন। জি আমি স্ট্রেট দুটাতেই চলে যাব। একটা জি হচ্ছে যে যেটা আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটটা নিচ্ছে যারা, সেটা কিন্তু আর্ন ইনকাম না, এটা হচ্ছে আর্ন ইনকাম। সো আর্ন ইনকাম হচ্ছে এটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আর আর্ন ইনকাম হচ্ছে যে আমরা কাজ করে যেটা অর্জন করি সেটা হচ্ছে আর্ন ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বছর ধরে, ধরেন এই বছরের প্রায় 3 মাস বাদ দিলে প্রায় সমস্ত বছর ধরে অনেকেই না আনএমপ্লয়মেন্ট নিতে যাচ্ছেন, এবং এদের অনেকেই আবার আর্ন ইনকাম ক্রেডিটের জন্য তারা ইলিজিবল হবে এট দ্য এন্ড অফ দি ইয়ারে যখন ট্যাক্স ফাইল করবে। তো প্রশ্ন হচ্ছে যে যারা এই আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, এটা যেহেতু আর্ন ইনকাম, এই ইনকাম দিয়ে আপনার আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করা যাবে না। এটা বড় অঙ্কের একটা পয়সা। আমরা এখানে কতগুলি ক্রেডিট জড়িত থাকে, সবাই এক কথায় বলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আসলে এটা চাইল্ড ক্রেডিট না, এখানে হচ্ছে এটা একটা হচ্ছে আপনার আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ডিপেন্ডেন্ট আপনার কেয়ার ক্রেডিট। এই কতগুলা ক্রেডিটের সমন্বয়ে হচ্ছে যে এটা ক্রেডিটের সমন্বয়ে যে টাকাটা পায়, আমরা সবাই এটাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলি। কিন্তু এটা পেতে হলে আপনাকে কিছু না কিছু আর্ন করতে হবে, কিছু না। এটা হচ্ছে যে আপনার একটা ডিপেন্ডিং অন ইউর ফ্যামিলি সাইজ, লাইক ইফ ইউ হ্যাভ ওয়ান ডিপেন্ডেন্ট চাইল্ড, সো আপনার এক ধরনের ইনকাম থাকলে আপনি হাইয়েস্ট ক্রেডিটটা পাবেন। 2টা চাইল্ড থাকলে আপনার কি ধরনের ইনকাম থাকতে হবে সেটার উপরে নির্ভর করে আপনি ক্রেডিটটা পাবেন। 3টা চাইল্ড হলে আপনার ইনকাম কত হবে। এখানে ইনকামের একটা লেভেল আছে। এই আর্ন ইনকাম এর লেভেলটা যদি একেবারে বেশি হয়ে যায় তাহলে খুব কম পাবেন অথবা পাবেন না, আর একেবারে যদি নিচেও চলে যায় তাহলেও আপনি এই আর্ন ইনকাম ক্রেডিট, এটা বড় অঙ্কের একটা পয়সা। জাস্ট ফর এক্সাম্পল, একটা বাচ্চা নিয়ে সর্বোচ্চ 7,000 8,000 পর্যন্ত পেতে পারে। যদি 2টা বাচ্চা হয় 10 থেকে 12,000, 3টা বাচ্চা হলে 12 থেকে 15,000। ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এটা পেতে হলে অনেকের ধারণা যে তারা যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিচ্ছে এটা দিয়ে বোধহয় তারা এই আর্ন ইনকাম ক্রেডিটটা পাবে। দিস ইজ রং, এটা পাবে না। সো আমার অ্যাডভাইস হচ্ছে যে এই ক্রেডিটটা পেতে হলে যে কিছু না কিছু আর্ন করতে হবে, এবং এখন থেকে এটা প্ল্যানিং করতে হবে। যখন তারা আমাদের কাছে ট্যাক্স করতে আসবে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে, তখন যদি আমাদের বলে যে আমরা তো মনে করছি আনএমপ্লয়মেন্ট দিয়ে আমরা এই ক্রেডিটটা পাবো, এখন আমরা কি করব, তখন আর কিছু করার থাকবে না। সো এখনো যেহেতু অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আছে, বাকি 3 মাস যদি কাজ করে থাকে, তাইলে যদি একটা বাচ্চা থাকে, যদি 10-12 হাজার টাকা যদি তার কোনোভাবে আর্ন ইনকাম হয়, উনি সর্বোচ্চ ক্রেডিটটা পেয়ে যাবে। 2টা বাচ্চা দিয়ে 15 থেকে 20, আর 3টা বাচ্চা হলে 20 থেকে 25। এই হচ্ছে সর্বোচ্চ ক্রেডিট পাওয়ার জন্য আর্ন ইনকাম অ্যামাউন্ট। এটার উপরে চলে গেছে, যত উপরে যাবে আস্তে আস্তে কমে একটা পর্যায়ে এটা ফেজ আউট হয়ে যাবে। আর যত নিচে যাবে এর থেকে এই যে তাহলেও কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটটা কমে যাবে। সো আমি যেটা বলবো যে এখানে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। আর্ন ইনকাম মানে হচ্ছে আমার কিছু আর্ন করতে হবে। আর্ন ইনকাম হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আপনার ইনভেস্টমেন্ট ইনকাম হতে পারে, আপনার কি বলে জানি ইন্টারেস্ট ইনকাম হতে পারে। এগুলি আপনার 50,000 20,000 30,000 থাকলেও এটা আর্ন ইনকাম এসে গণ্য হবে না, এবং এটা দিয়ে আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা পাওয়া যাবে না। এই জন্য একটা প্ল্যান করে এটার পাশাপাশি যাতে একটু আর্ন করা যায় সেই জন্য যেন চেষ্টা করে, তাহলে এই বড় অঙ্কের, যেহেতু যে রিসেশন যাচ্ছে, এটা বিগ হেল্প উইল বি ফর দ্য ফ্যামিলি। এবং এটা অনেকটা আমাদের জন্য ঈদ মানির মতো, লাইক ওই যে আর্ন ইনকাম ক্রেডিট, মানুষের বিভিন্ন প্ল্যান থাকে যে এই পয়সা কেউ বাড়ি কেনার জন্য সেভিং করে, কেউ এডুকেশনের জন্য খরচ করে। সো ইটস এ বিগ মানি, এটা যেন লুজ না করে এই জন্য আমরা আগে থেকে সতর্ক করে দিচ্ছি যে কিছু ইনকাম করতে এই ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবল হওয়ার জন্য। থ্যাংক ইউ। এখন আমি জি বলেন। এরপরের প্রশ্ন যেটা, এটা আমি সংক্ষেপে আলোচনা করব। আমরা কয়েকদিন ধরে সেটা যাচ্ছি ব্যাক এন্ড ফোর্থ, আপনার হোয়াইট হাউস এন্ড দ্য ডেমোক্রেট এন্ড দ্য সিনেট। এটা হচ্ছে একবার একজনের কোর্টে বল যাচ্ছে, আবার ওরা ঠেলে দিচ্ছে আরেকজনের কোর্টে, এরকম সেটা হচ্ছে। কিন্তু একটা আমি আশাবাদী, এই জন্য যে আমি আশাবাদী একটা স্টিমুলাস প্যাকেজ আসতেই হবে। না আসলে কিন্তু আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত হবে, আমেরিকা গতিশীল হবে না, এটা রেস্টোর হবে না। তো এটার জন্য একটা আসবে, কখন আসবে সেটা হয়তো প্রিডিক্ট করা যাবে না। কিন্তু আজকে বিকালে যে নিউজের কথা বললেন সেটা
সেটা যে বলছেন যে হোয়াইট হাউসের ইকোনমিক অ্যাডভাইজার লেরি খাডলো উনি বলেছেন যে হোয়াইট হাউস উনি নিজের প্রেসিডেন্টকে বলতে শুনেছেন ওভাল অফিসে যে উনি $2.2 ট্রিলিয়ন উপরে হলেও উনি রাজি আছেন সেটা দিতে। এরপরে আরেকটা বিকালে আরেকটা নিউজ হচ্ছে যে আবার ওই সেক্রেটারি মানুচিন এবং হোয়াইট হাউসের আপনার চিফ অফ স্টাফ মার্ক মেডোস উনারা আবার বলছেন যে তারা একটা স্বল্প আকারে স্কিনি বিল না, তারা বলতে চাচ্ছে যে এসবিএ লোনের যে পিপিপি এর ক্ষেত্রে যে $135 বিলিয়ন যেটা বেঁচে গেছে ওটা যদি কংগ্রেস এবং সিনেট খুব তাড়াতাড়ি পাশ করে দেয়, এই টাকাটা প্রেসিডেন্ট ডিসবার্স করে দিতে চান খুব তাড়াতাড়ি, তাহলে দেখা যাচ্ছে যে তারা একটা জায়গায় থাকছে না, একটা ফ্লিপ ফ্লপ করছে। আর আমি মনে করি যদি প্রেসিডেন্ট একটা জায়গায় যদি স্থির থাকেন, উনি যেহেতু রাজি হয়েছেন টু গো বিগ, সো আমার মনে হয় রিপাবলিকানের কিছু করার ক্ষেত্রে থাকবে না, বিকজ রিপাবলিকান পার্টি হ্যাজ বিকাম নাও এ ওয়ান পার্টি। লাইক প্রেসিডেন্ট যদি যেটা বলেন সেটা তাদের শুনতে হবে। সেটা ইকোনমিক অ্যাডভাইজার লেরি কাডলো সেটা বলেছেন, উনি বলেছেন যে যদি ডেমোক্রেটরা তাদের প্রস্তাবে যদি রাজি হয়, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, কিন্তু তারা আপনার সিনেটকে রিপাবলিকান সিনেটে তারা বুঝাতে পারবে যে এই বিলটা পাশ করার জন্য। এবং আমি বলি যে এই কারণে বুঝাতে পারবে যে আমি জানি যে স্টিমুলাস প্যাকেজ অথবা যা কিছু নিয়েই হোক, আমার কথা হয় যে যদি হোয়াইট হাউস এবং ডেমোক্রেট যদি কোনো বিল পাশ করে সেটা সিনেটে অবশ্যই পাশ করা সম্ভব হবে। কেন হবে আমি সেটা বলি যে এই যে মিচ মক্কনেল এত বড় প্রভাবশালী একজন লিডার, উনার সিটেই ফ্লিপ হয়ে যাওয়ার কথা, মানে হয়ে যাবে এরকম একটা অবস্থা। উনি তো নিজেই পারতেছেন না, এরপরে যদি ট্রাম্পের কথা উনি না শুনেন তাহলে ওনার অবস্থা আরো খারাপ হবে। এই জন্য যদি একটা বিল ডেমোক্রেট এবং যদি আপনার হোয়াইট হাউস মিলে যদি পাশ করে, আমি এখন পর্যন্ত শুনছি 20 রিপাবলিকান সিনেটর তারা নমেটা কত টাকা আপনার পাশ করা হলো, সাইজ কত বড়, ইট ডাজন্ট ম্যাটার, দে গোনা ভোট ইন ফেভার অফ দি স্টিমুলাস প্যাকেজ। কিন্তু যদি ডেমোক্রেটরা 47 সিনেটর যদি এগ্রি করে, আর যদি 13 জন শুধু যদি আপনার রিপাবলিকান সিনেটর থেকে ভোট করে, তাহলে 60 জন হয়ে বিলটা পাশ হয়ে যায়। সো আমি মনে করি না এটা খুব ডিফিকাল্ট। এবং অর্থনীতির যে অবস্থা, একটা স্টিমুলাস প্যাকেজ অবশ্যই এটা পাশ করতে হবে। ইলেকশনে যত তাড়াতাড়ি করবে ততই ভালো, কারণ আপনি দেখেন এই যে সেপ্টেম্বরে আনএমপ্লয়মেন্টের যে স্টিমুলাস পেমেন্ট সেটা বাদ হয়ে গেল। আমি দুইটা স্টেটের কথা বলতে চাই যে হাওয়াইয়ে মাত্র $5 আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছে মিনিমাম, কেউ কানেক্টিকাটে $15। তারা তো দে ক্যান নট ব্রিং ফুড টু দেয়ার টেবলস, how they going to pay their rent and utilities, all these things. Right, thank you. Best up হয়ে যাবে সবকিছু, কিন্তু একটা স্টিমুলাস প্যাকেজ আসবে এবং আসতে হবে, এবং আমি আশাবাদী। তবে এটা কখন আসবে এটা নিশ্চিত বলতে পারবো না, দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট ইট উইল কাম। থ্যাংক ইউ জনাব মিয়ামুদ আফজাল, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনার কাছে কোনো লেটেস্ট আপডেট আছে? আর হ্যালো, জি 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 শুনতে পাচ্ছি। না, আমি আফজাল ভাইয়ের কথা একটা কথা বলার চেষ্টা করছিলাম, বলি আমি আমার একটু কমেন্ট আছে। সেটা হচ্ছে যে যদি ন্যান্সি পেলোসি 400 বিলিয়ন ডলার উপরে যে অ্যামাউন্টে স্টেটের জন্য আছে রাখছে বিলে, ওইটা ড্রপ করলেই কিন্তু এই স্টিমুলাস প্যাকেজ পাস হয়ে যাবে। এবং ন্যান্সি পেলোসি সেটা ড্রপ করতে কোনোভাবেই রাজি না এখানে। এবং এটা যেটা রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিনুচ্ছেন, এগুলো হচ্ছে পলিটিক্স। এরা দিস পিপল আর প্লেইং ট্রাম্প পলিটিক্স এই জায়গাতে, যে ট্রাম্প তো তোমাদেরকে দিতে চাচ্ছে, সবকিছু দিতে চাচ্ছে, কিন্তু ওরা এটাও জানে যে ওদের কাছে আবার সিনেটও বলে দেওয়া আছে যে তোমরা কিন্তু, আমরা বলবো কিন্তু তোমরা পাশ করিও না। তো এই যে বিষয়টা, এবং রিপাবলিকান সিনেটরদের ভিতরে সবাই কিন্তু রি-ইলেকশনে নাই, যারা রি-ইলেকশনে নাই তাদের কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা নাই। আরেকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি বিল পাস করার যে কথাটা বলতেছে, যেমন $1200 আলাদা, আনএমপ্লয়মেন্ট যেটা আলাদা, সেটাতেও কিন্তু ন্যান্সি পেলোসি রাজি হচ্ছে না। অতএব ইট হ্যাজ টু বি ইট ইজ এ পলিটিক্যাল ফুটবল, এবং শেষ পর্যন্ত গোলটা কে দেয় আমাদের ওয়েট করতে হবে। আর ইলেকশন আছে মাত্র 20 দিন। আর ন্যান্সি সিনেট কিন্তু আগামীকাল থেকেই ব্যস্ত হয়ে যাচ্ছে অ্যামি ব্যারেটের কনফার্মেশন নিয়ে। স্টিমুলাস তাদের কাছে এখন মাথা ব্যথা নয়। আর ইকোনমিক অ্যাডভাইজারের কথা বলেছেন, উনি গত প্রায় 4 সপ্তাহ ধরে লাগাতার অনবরত বিভিন্ন টক শোতে বলে যাচ্ছেন ইকোনমিক স্টিমুলাস দেওয়া দরকার, স্টিমুলাস দেওয়া দরকার। ট্রাম্প কিন্তু দুই দিকে খেলছেন, এক দলকে বলছেন তোমরা স্টিমুলাসের পক্ষে বলো, আরেক দলকে বলছেন না থামাই রাখো। উনি কিন্তু
পলিটিশিয়ান না হলে উনি ভালো পলিটিশিয়ান হয়ে গেছেন মোটামুটি এই অবস্থায়। Thank you. আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছি ইমিগ্রেশনের ব্যাপারে, মেয়র জি ব্লাজিওর যে একেবারে ভূমিকা, শর্ট টাইম। জি হ্যাঁ 1 মিনিট, সেটা 1 মিনিটে শেষ করি। কথা হচ্ছে যে এনি যে মেয়র ব্লাজিওর ক্ষমতাটা কিন্তু খুব বেশি না। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্টরা যখন অ্যাকশনে যাবে, মেয়রের কিন্তু কোনো ক্ষমতা না। এবং নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসার কোনো আইসি অফিসারকে অ্যারেস্ট করতে পারবে না। সো ইট ইজ সামথিং। কেন এই নিউ ইয়র্কে বেছে নেওয়া হয়েছে সেটার কিন্তু একটু মর্মটা বুঝতে হবে। মর্মটা হচ্ছে ইলেকশনের টাইম, এবং যত ইলিগাল লোকদের বিরুদ্ধে অভিযান চলবে তত ট্রাম্পের বেস সাপোর্টটা খুব স্ট্রং হবে। Thank এবং you. ট্রাম্প মনে করেন যেহেতু নিউ ইয়র্ক পুলিশের একটা বড় অংশ তাকে সাপোর্ট করছেন, অতএব ট্রাম্প মনে করছেন যে এটাতে নিউ ইয়র্কে তার ভোট বাড়তে পারে, যেহেতু অ্যান্টি ইমিগ্রেশন সেন্সটা জি, জি। এখনো আছে। সেই জন্যই তিনি এই আইসকে দিয়ে এই কাজটি করা হচ্ছে। Thank you so যে much. সমস্ত স্টেটে রেড স্টেট, মানে ওনার স্টেট যেগুলো, সেগুলিতে কিন্তু এই আইস, সেখানে কিন্তু ইলিগাল আছে, জি। সেখানে কিন্তু এটা হচ্ছে না। অতএব এটাও কিন্তু ইলেকশন কেন্দ্রিক টার্গেট। Thank এনিওয়ে, you. সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান। থ্যাংক ইউ জনাব মিয়া মোহাম্মদ আফজাল। আপনাদের জনকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব রুহুল আমিন, ডিরেক্টর স্মার্ট টেক, এবং অ্যাটর্নি নাজমুল আলম। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।